আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। নাফতালি বেনতকে ফোন করে ধমকালেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী। সম্পর্ক ঘনিষ্ঠ করতে সিরিয়া সফরে আমিরাতি পররাষ্ট্রমন্ত্রী। পোল্যান্ড বেলারুশ সীমান্তে উত্তেজনা, ব্যাপক সেনা উপস্থিতি। সামরিক মহড়ায় ঢোকার চেষ্টা, মার্কিন ড্রোনকে বাধা ইরানের। এবং সর্বশেষ থাকছে পশ্চিমবঙ্গে 16ই নভেম্বর থেকে দুয়ারে রেশন প্রকল্প চালু হবে বলছেন মমতা। দুয়ারে রেশন অর্থাৎ মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে রেশনবাহী গাড়ি, আর এই নতুন প্রকল্প চালু করেছে মমতা ব্যানার্জি। এতে করে ক্ষিপ্ত হয়েছে বিজেপি, কারণ তারা এই জাতীয় প্রকল্প এর আগে কখনো চালু করতে পারেনি। তারা শুধুমাত্র মুখেই কথা দিয়েছে যে প্রত্যেকের দুয়ারে খাবার যাবে, রেশন যাবে, কিন্তু আদতে বিজেপি সরকার কখনো কোথাও ভারতের এই প্রকল্প চালু করতে পারেনি, যেটা চালু করছে মমতা। আর এতে করে হিংসায় জ্বলে পুড়ে মরছে বিজেপি তথা নরেন্দ্র মোদী সরকার। কারণ মমতা যেভাবে এগোচ্ছে তাতে করে 2024 সালের লোকসভা নির্বাচনে মমতা যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে এবং বিরোধী জোট গঠন করতে পারে, সেক্ষেত্রে নরেন্দ্র মোদীকে ক্ষমতা ছাড়তে হবে, ক্ষমতা ছেড়ে পালাতে হবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকারকে। এ কারণে মমতাকে এত ভয় নরেন্দ্র মোদীর। আর নরেন্দ্র মোদীর এই ভয়েই খুব সামনে স্পষ্ট হয়ে যাবে যখন মমতা একটি বিরোধী জোট গঠন করবে। মমতা কি পারবে নরেন্দ্র মোদীকে সামনের নির্বাচনে পরাস্ত করতে? কি মনে হয় আপনাদের? এ বিষয়ের উপর আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। নাফতালি বেনতকে ফোন করে ধমকালেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ বলেছেন, তার দেশ থেকে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল সংখ্যালঘু ইহুদি নামধারী যেসব মানুষকে সরিয়ে নিয়েছে তারা আসলে টাইগ্রে বিদ্রোহী এবং যুদ্ধ অপরাধী। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনতকে টেলিফোন করে এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন বলে বার্তা সংস্থা আল কুদস আল আরাবি জানিয়েছে। টেলিফোন আলাপে আবিই আহমেদ ব্যাপকভাবে উত্তেজিত হয়ে যান এবং বেনেদের সঙ্গে ধমকের সুরেই কথা বলেন। তিনি বলেন, যাদেরকে অভিবাসনের নামে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে তারা টাইগ্রে গণহত্যায় জড়িত ছিল এবং ইথিওপিয়ার আদালতে তাদের বিচার হওয়ার কথা রয়েছে। এই ধরনের যুদ্ধ অপরাধীদের ইসরায়েলে আশ্রয় দেওয়ার জন্য তিনি ইহুদিবাদী প্রধানমন্ত্রী তীব্র নিন্দা জানান। একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের 13 নম্বর টিভি চ্যানেল জানিয়েছে, গত বছর ইথিওপিয়ার যেসব ইহুদিকে ইসরায়েলে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে অন্তত 4 জন টাইগ্রে গণহত্যায় জড়িত বিদ্রোহী কর্মকর্তা। এর আগে ইসরায়েলি দৈনিক হারেজ জানিয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুয়ের শাসনামলে যাদেরকে টাইগ্রে অঞ্চল থেকে গোপনে ইসরায়েলে আনা হয় তাদের অনেকেই ইহুদি ধর্মাবলম্বী নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত বিশ্বে ইহুদিদের কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিনি ভূমি জবরদখল করে বিশ্ব সাম্রাজ্যবাদীরা ইহুদিবাদীদেরকে ইসরায়েল নামক একটি জারজ রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেয়। তখন থেকে বিশ্বের বিভিন্ন স্থান থেকে ইহুদিদের ধরে এনে ফিলিস্তিনিদের ঘর বাড়িতে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হয়। ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রের অধিবাসীরা মূলত এভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইহুদি অভিবাসী। ইসরায়েলে ইথিওপিয়া থেকে আগত এরকম 1,40,000 ইহুদি অভিবাসী রয়েছে। এদের মধ্যে 80,000কে আনা হয় 1984 থেকে 1991 সাল পর্যন্ত সময়ের মধ্যে। সম্পর্ক ঘনিষ্ঠ করতে সিরিয়া সফরে আমিরাতি পররাষ্ট্রমন্ত্রী। সম্পর্ক ঘনিষ্ঠ করতে সিরিয়া সফরে গেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল বিন জায়েদ।
মঙ্গলবার সিরিয়া সফরের সময় তিনি দেশটির রাজধানী দামেস্কে পৌঁছান। 2011 সালে সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো কোনো উপসাগরীয় দেশের নেতা সিরিয়া সফর করলেন। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ এর সফরের বিষয়ে আরব বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়া জর্দানের আল মামলাকা ও ওয়াতান সংবাদপত্র এবং সংযুক্ত আরব আমিরাতের আল আইন টিভি চ্যানেল বলছে, সিরিয়ার বর্তমান সরকারের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতেই এই সফরে গেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়া সফরে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ। বিভিন্ন অপ্রকাশিত সূত্র থেকে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ সিরিয়া সফরে গেছেন দেশটির বর্তমান সরকারের বিভিন্ন কর্মকর্তাদের সাথে আলোচনা করার জন্য। 2011 সালে সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো এই উচ্চ পর্যায়ের আমিরাতি প্রতিনিধি দল ওই দেশে গেছেন। পোল্যান্ড বেলারুশ সীমান্তে উত্তেজনা, ব্যাপক সেনা উপস্থিতি। অভিবাসন প্রত্যাশীদের কেন্দ্র করে পোল্যান্ড ও বেলারুশ সীমান্তে উত্তেজনা বাড়ছে। যে কোনো সময়ে সশস্ত্র সংঘাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে বেলারুশ সীমান্তে অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েন করেছে পোল্যান্ড। বেলারুশ সীমান্তে গত কয়েকদিন ধরে তীব্র শীতের মধ্যে শত শত অভিবাসন প্রত্যাশী খোলা আকাশের নিচেই অবস্থান করছে। তীব্র শীতে ইতোমধ্যে কয়েকজন অভিবাসন প্রত্যাশী মারা গেছে। তারা সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে পোল্যান্ড হয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে চায়। পোল্যান্ড অভিযোগ করেছে, সীমান্তে এইসব অভিবাসীদের সাহায্য করছে বেলারুশ। এরপরই তারা সীমান্ত অতিরিক্ত সেনা মোতায়েন করে। একই সঙ্গে বেলারুশকে এর উপযুক্ত জবাব দেওয়ার কথাও জানায়। CNN জানিয়েছে, সর্বশেষ কয়েক সপ্তাহে সীমান্তে অভিবাসী সংকট দেখা দিয়েছে। পোল্যান্ডে বর্ডার গার্ড প্রধান এওয়েলিনা জানিয়েছেন, সোমবার বিকালে অভিবাসীদের কয়েকটি গ্রুপ সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছে। তিনি বলেন, এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতি খুবই জটিল। বেশ কয়েকটি অভিবাসন প্রত্যাশী গ্রুপ সেখানে নেতৃত্ব দিচ্ছে। তারা সীমান্ত দিয়ে জোর করে ঢোকার চেষ্টা করছে। তিনি দাবি করেন, তার বাহিনী পরিস্থিতি মোকাবেলা করছে। এদিকে পোল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো জোট অভিযোগ করছে, বেলারুশ এই সংকট সৃষ্টি করেছে। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ বেলারুশ মূলত রাজনৈতিক হাতিয়ার হিসাবে এই অভিবাসন প্রত্যাশীদের পোল্যান্ডের দিকে ঠেলে দিতে চাচ্ছে। অভিবাসীদের প্রবেশ ঠেকাতে কুঞ্জনিকা সীমান্ত বন্ধ করে দিয়েছে পোল্যান্ড। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র সাবিয়া মান্টু বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য উদ্বাস্তু, আশ্রয়প্রার্থী এবং অভিবাসীদের ব্যবহার করা অগ্রহণযোগ্য এবং অবশ্যই এটি বন্ধ করতে হবে। পোল্যান্ড সরকারের মুখপাত্র পিওতর মুলার সাংবাদিকদের বলেছেন, তারা একটি সংঘাতের প্রত্যাশা করছেন, যেটি সশস্ত্র ধরনেরও হতে পারে। সামরিক মহড়ায় ঢোকার চেষ্টা, মার্কিন ড্রোনকে বাধা ইরানের। পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক মহড়ার মধ্যেই দুটি মার্কিন ড্রোনের গতিরোধ করার দাবি করেছে ইরান। মঙ্গলবার আরব সাগরে ইরানের আকাশসীমায় এই ঘটনা ঘটে বলে দাবি করছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে AFP জানিয়েছে, মার্কিন ড্রোন দুটি ইরানের সামরিক মহড়ার এলাকায় প্রবেশের চেষ্টা করলে তাদেরকে ওই এলাকা থেকে চলে যাওয়ার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়। RQ-4 এবং MQ-9 ড্রোনগুলো ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় ঢুকে দেশটির বার্ষিক সামরিক মহড়া সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চেয়েছিল বলে দাবি করা হয়। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইরান দাবি করছে, তাদের আকাশসীমার কয়েক কিলোমিটার দূরে থাকতেই এয়ার ডিফেন্স নেটওয়ার্কের মাধ্যমে ড্রোনগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। ড্রোনগুলো মহড়াস্থলের দিকে যাওয়ার চেষ্টা করলে ইরানের এয়ার ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে হুঁশিয়ারি করার পরপরই ড্রোন দুটি ওই এলাকা থেকে চলে যায়। পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী, ওমান সাগর, ভারত মহাসাগরের উত্তরাংশ এবং লোহিত সাগরের অংশবিশেষে যৌথ মহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির এয়ারবর্ন ইউনিট, স্পেশাল ফোর্স এবং র্যাপিড রিঅ্যাকশন ব্রিগেডের সদস্যরা এতে অংশ নিয়েছেন। বিশেষ এই মহড়ার নাম দেওয়া হয়েছে জুলফিকার অন 400।
এই মহড়ায় নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরসাদ এর সাহায্যে আকাশে কল্পিত শত্রুর ওপর ব্যাপক হামলা চালায় এবং মেরসাদ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। পশ্চিমবঙ্গে 16ই নভেম্বর থেকে দুয়ারে রেশন প্রকল্প চালু হবে বলছেন মমতা। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী 16ই নভেম্বর থেকে দুয়ারে রেশন প্রকল্প চালু হবে। গাড়িতে করে বাড়ির সামনে রেশন পৌঁছে দেওয়া হবে। একটা পাড়ায় রেশন নিয়ে যাওয়া হবে, সেখান থেকে সবাই নিয়ে নিতে পারবেন। তিনি রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পাল্টা জবাবে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, দুয়ারে রেশন প্রকল্পের বিরুদ্ধে আপনারা জানেন রেশন ডিলাররা কোর্টে গেছেন। উনি দুয়ারে রেশন প্রকল্প চালু করে দিতে বলেছেন, কিন্তু সেজন্য যে অর্থের প্রয়োজন তার ব্যবস্থা করেননি। এই প্রকল্প বেশি দিন চলতে পারে না, মুখ থুবড়ে পড়বে। অথবা রেশন ডিলারদের উনি বাঁকা পথে রোজগার করার জন্য উৎসাহিত করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় বিজেপির নাম না করে বলেন, ইশতেহারে আমরা যা বলি আমরা সেটা করি। কিন্তু একমাত্র রাজনৈতিক দল যারা বলে আসছে দিন অর্থাৎ সুদিন আসবে, কিন্তু তার পরিবর্তে খারাপ দিন এসে যায়। বিজেপির বিধায়কেরা বিধানসভায় উপস্থিত না থাকায় মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলেই মনে করে না। যখন ইচ্ছা হয় তারা আসেন, না হলে আসেন না। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, পুজোর মরশুমে ইচ্ছে করে মুখ্যমন্ত্রী বিধানসভা খুলে রেখেছেন যাতে বিরোধী পক্ষ সেখানে অংশগ্রহণ না করতে পারে। সিপিএমের মতো নাস্তিক দলও এ সময় বিধানসভা চালু রাখত না। নিয়ম মেনে বিধানসভা চালাতে হবে তাকে। আমাদের বিধায়কেরা জনগণের সাথে থাকবেন বলেও মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তবে বিধায়কের এই কথা অর্থাৎ জনগণের সাথে আছে বিধায়ক, সেটা ভোটের ফলাফল দেখেই বুঝতে পেরেছে বিশ্ববাসী। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।